হ্যালো হ্যালো হ্যাঁ দেখা যায় এবার এবার ঠিক আছে দেখা যাচ্ছে কি হলো রে কথা বলছো না কেন হ্যাঁ তখন কি হয়েছিল লাইভে দিয়েছিল দেখা যাচ্ছে কে দেখা যায় ওয়ালাইকুম সালাম তাই তো বলি যে কি হয়েছিল এই মোস্তাক কি চাপেছে আল্লাহ জানে হ্যাঁ রাখো তো এখন পরে ফোন দিতে পারো ক্লাস ধরো এই সেই তোমাদের ক্লাসরুম যে ক্লাসরুমটা আজও পড়ে আছে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই কিসের ব্লার হয়ে আছে সব কিছু তো দেখা যায় ধরো দেখো বাটন জানি না চাপ করে হ্যাঁ ক্লিয়ার এইবার এসছে মানে অবশ্যই এসছে এখন ঠিক আছে থাকবেই তো ক্লিয়ার এবার শুরু করলাম তোমরা যদি কিছু না মনে করো কিছুই দেখা যাচ্ছে না স্যার পিওরয় তোমার নেটওয়ার্কের সমস্যা হয়েছে কালকে আমি হাফ ক্লাস করেছি আজকে কি বুঝতে প্রবলেম হবে হতেও পারে আচ্ছা শুরু করলাম কি গেল হ্যাঁ প্রত্যেক দিন ক্লাস হবে স্টার্ট করব হ্যাঁ জয়েন রিকোয়েস্ট দিয়েছো অ্যাকসেপ্ট হবে
হ্যাঁ, টাকা লাগবে। আসলে সবাই ঘুম থেকে এখনো ওঠেনি, চিন্তা করেছ? আচ্ছা শোনো, আর শুরু করার আগে বলি, এ মোস্তাক, মোস্তাক, স্টার্ট করছি ভাই, স্টার্ট করছি, একটু দাঁড়াও। প্রয়োজনে ফ্রি কল করুন 3। একটু কথা বলে নি। নিচে ওরা কি বাড়াবাড়ি করতেছে? আমি ক্লাস নেব না, ইয়া করবো, বাইরে যাই বাড়াতে বলেন। আচ্ছা, শুরু করলাম। গতকালকে আমরা উৎপাদক সংখ্যা নির্ণয় করেছিলাম, এক বা একাধিক জিনিস বাছাই করেছিলাম, সেটা তোমরা দেখেছ এবং তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো করেছ হয়তোবা, ঠিক আছে? মোস্তাক ভাই নির্দেশ না, একটু হচ্ছে বাইরে মেডিকেলে গেছে, কাজে গেছে একটু। শুরু করে আমরা গতদিন করেছিলাম উৎপাদক সংখ্যা, আজকে আবার ওই উৎপাদক সংখ্যার একটা প্রবলেম নিয়ে শুরু করি। প্রশ্নটা আসবে এরকম ভাবে, 15,000, গতকালকে 1500 করেছিলাম। 15,000 সংখ্যাটির 15,000 সংখ্যাটির উৎপাদক সংখ্যা এবং প্রকৃত উৎপাদক সংখ্যা উৎপাদক সংখ্যা নির্ণয় করো। এটা তোমরা করো, গতদিন তো আমি করাইছি। উৎপাদক সংখ্যা এবং প্রকৃত উৎপাদক সংখ্যা নির্ণয় করো। আছে? তাহলে এটা করো তো দেখি, তোমরা করো। উৎপাদক সংখ্যা মানে কি? কোনো পূর্ণ সংখ্যাকে যে সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সে সকল সংখ্যাকে ওই মূল সংখ্যাটির উৎপাদক বলে, রাইট? আর প্রকৃত উৎপাদক কি? কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বাদে, ওই সংখ্যাটা বাদে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তাদেরকে বলা হয়
ওই প্রদত্ত সংখ্যাটির প্রকৃত উৎপাদক সংখ্যা। করো। তোমরা করবো না, আমি করে দেবো, বলো। 24 আর 23 অ্যান্সার দিয়েছে। আমি তো 15,000 নিয়েছি, এখানে আমি এটা করে দিইনি, 1500 করে দিয়েছি। কতদিন? 1500 করে দিয়েছি, 1500। মিথ্যা কথা বলে লাভ আছে? তো আগে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই 15,000 সংখ্যাটাকে আগে আমাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে 15 ইন্টু 1000 মানে 10 ইন্টু 10 ইন্টু 10, এইটা ইকুয়াল টু 15 মানে 3 ইন্টু 5, 2 ইন্টু 5, 2 ইন্টু 5, 2 ইন্টু 5। তাহলে দেখো এই আমার 15,000কে আমি কি করেছি, এখানে যে ডিজিটগুলো লেখা আছে সবই কিন্তু মৌলিক সংখ্যা, মৌলিক ডিজিট, প্রাইম ডিজিট। ওকে, তোমাদের সর্বপ্রথম কাজ হবে এই সংখ্যাগুলোকে প্রাইম নাম্বারে প্রকাশ করা, রাইট? এরপরে চলে আসো, এবার আমরা একটা কাজ করি। আমরা গতদিন তোমাদেরকে শিখাইছি 2 কয়টা আছে এখানে? 3টা। 2 2 2 3, 5 আছে 4টা, 5 5 5 5। ওকে, তাহলে দেখো 2 আছে 3টা, 3 আছে 1টা, 5 আছে 4টা। এই ডিজিটগুলো হতে, এগুলো হতে এক বা একাধিক ডিজিট বাছাই করার উপায়, এক বা একাধিক, এক বা একাধিক ডিজিট বাছাই করার উপায়। ইকুয়াল টু কি শিখাইছিলাম? এক বা একাধিক ডিজিট বাছাই করা, এক বা একাধিক জিনিস বাছাই করার উপায়ের কনসেপ্ট শিখাইছিলাম এরকম যে প্রত্যেক প্রকারের জিনিস যতটা করে আছে তাদের সাথে এক যোগ করলে মোট সম্ভাব্য ঘটনা পাওয়া যায়। 2 আছে কয়টা? 2 আছে তোমার 3টা। তাহলে 2 এর ক্ষেত্রে মোট সম্ভাব্য ঘটনা 3 প্লাস 1, রাইট? 3 আছে কয়টা? একটা, এর ক্ষেত্রে মোট সম্ভাব্য ঘটনা 1 প্লাস 1। 5 আছে কয়টা? 4টা, 4 প্লাস 1 মাইনাস 1। আমি বলে দিয়েছি এই 1 এর মজিজাটা কি, এই 1 এর ব্যাখ্যা কি, রাইট? আমরা এখানে কি করেছি, এই 4 মানে কি? একটা 2 নেওয়া একটা ঘটনা, 2টা 2 নেওয়া একটা ঘটনা, 3টা 2 নেওয়া একটা ঘটনা, কোনো 2 না নেওয়া একটা ঘটনা। তাহলে মোট কটা ঘটনা? 4টা ঘটনা, রাইট? এবারে আসো 3, একটা 3 নেওয়া একটা ঘটনা, কোনো 3 না নেওয়া আরেকটা ঘটনা। তাহলে 3 এর ক্ষেত্রে মোট সম্ভাব্য ঘটনা 2টা। 5 আছে 4টা, একটা 5 নেওয়ার একটা ঘটনা, 2টা 5 নেওয়ার একটা ঘটনা, 3টা 5 নেওয়ার একটা ঘটনা, 4টা 5 নেওয়ার একটা ঘটনা, কোনো 5 না নেওয়ার একটা ঘটনা। তাহলে মোট 5টা কেস, সেটাই করেছি। -1 কেন করেছি? ওই যে কোনোটা নিব না এরকম একটা কেস আসবে যে এটারও যদি না বলো, এটারও যদি না বলো, এটারও যদি না বলো, কিন্তু তুমি তো বলেছো এক বা একাধিক ডিজিট বাছাই করতে হবে। কি ক্লিয়ার ভাইয়ের আমার? সো দিস ইকুয়াল টু, এটা এক বা একাধিক ডিজিট বাছাই করলাম। তাহলে এখানে 4 4 দুগুণ 8, 5 8 40 থেকে এক বাদ দিলে 39। এটা আমি কি করেছি? এই ডিজিটগুলো থেকে এক বা একাধিক ডিজিট বাছাই করেছি, অর্থাৎ 2 বাছাই হয়েছে সর্বনিম্ন আর সর্বোচ্চ বাছাই হয়েছে 15,000। কেন? এক বা একাধিক, আমার যদি সব কয়টা ডিজিট একসাথে বাছাই হয়
তখন এদের গুণফল তো 15,000, রাইট? তাহলে সর্বনিম্ন ডিজিট বাছাই হয়েছে 2 আর সর্বোচ্চ উৎপাদক বাছাই হয়েছে 15,000। কিন্তু আমরা জানি 15,000-এর 1 একটা উৎপাদক, এগুলো যখন 2 বাছাই হয়েছে তখন একটা উৎপাদক 2 তৈরি হয়েছে, 2 আর 2 যখন বাছাই হয়েছে তখন 4 উৎপাদক তৈরি হয়েছে, 2 2 2 যখন বাছাই হয়েছে তখন 8 উৎপাদক তৈরি হয়েছে, যখন 2 3 বাছাই হয়েছে তখন 6 উৎপাদকটা তৈরি হয়েছে, কিন্তু 1 উৎপাদক কিন্তু এখানে ধরা নাই, রাইট? তাহলে অতএব আমরা বলতে পারি 15,000-এর উৎপাদক সংখ্যা, অতএব 15,000-এর উৎপাদক সংখ্যা 39 প্লাস 1, এটা ইকুয়াল টু 40। এটা হচ্ছে 1 সহ 15,000 পর্যন্ত যতগুলো উৎপাদক আছে সেগুলো, রাইট? ভাইয়েরা আমার, এবার আসো তাহলে উৎপাদক সংখ্যা বের হলো। এবার 15,000-এর প্রকৃত উৎপাদক, প্রকৃত উৎপাদক এটা ইকুয়াল টু, প্রকৃত উৎপাদক কত হবে বলতে পারবা? কে কে বলতে পারবা? 40 - 1, অর্থাৎ 15,000 বাদে এই 40টা উৎপাদকের মধ্যে 1ও আছে, 15,000ও আছে, মাঝের সবগুলোই আছে। কিন্তু প্রকৃত উৎপাদক বলতে বোঝায় 15,000 বাদে যতগুলো উৎপাদক আছে। সো দিস ইকুয়াল টু 39, এটা অ্যান্সার। কি ক্লিয়ার? ক্লিয়ার গো? ভেরি গুড, ভেরি গুড। সবার ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো আগে। আচ্ছা, ক্লাসে আজকে এই কয়জন কেন? কোথায় গেছে ওরা সবাই বেড়াতে? প্রত্যেককে স্বাধীন তাহলে গুণ করছি কেন? এটা প্রত্যেককে স্বাধীন না, কালকে থেকে বারবার বলছি, প্রত্যেকটা স্বাধীন না। প্রত্যেকটা জিনিসের বাছাইয়ের সাথে একটা আরেকটার সাথে সেট তৈরি করে। ওকে, তাহলে উৎপাদক সংখ্যা নিয়ে আর কথা বলবো না। ঠিক আছে? ঘুমাচ্ছে সবাই, ঘুমাক গা। এখন থেকে প্রত্যেক দিনই ক্লাস হবে, ঈদের দিনেও ক্লাস নেব বলেছি তো। ঈদের দিনে বিকালবেলায় অথবা সন্ধ্যার পরে ক্লাস নেব। ওকে, আগামীকালকে ক্লাস হবে ভাইয়া। মেবি অনেকে জানে না আজকে ক্লাস। কেন জানবে না? সবারই তো জানা দরকার যে এখন থেকে প্রত্যেক দিন ক্লাস হবে। আগামীকালকেও যেমন ক্লাস আছে, তাই না? সবাই ঈদ করতে দেশের বাড়িতে গেছে। হ্যাঁ,
দেশের বাড়ি বাংলাদেশে সবাই আছে বললেই হবে দেশের বাড়িতে গেছে। গরু কিনেছি রেখে এসছি 4 ঘাটে, কোরবানির আগের দিন আসবে। দেখো এবার আজকে আমরা এখানে আরো একটা জিনিস শিখবো, এক্সিলেন্ট একটা জিনিস শিখবো। সেটা তোমাদেরকে কি দিয়ে যে বুঝাবো, হেভি একটা জিনিস শিখবো। সেটা আগে তোমরা লেখো, তোমরা কয়েকটা পয়েন্ট লেখো। যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস হতে, এটা তো গতদিন লেখাইছি, তারপরে লেখো। যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস হতে যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস বাছাই করার উপায় চিরকাল 1, চিরকাল 1। ওকে, হয়েছে? যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস হতে যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস বাছাই করার উপায় চিরকাল 1। এখন আমরা যে প্রবলেমটা শুরু করব সেটা হচ্ছে বিন্যাস সমাবেশের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশের সংমিশ্রণ সমস্যা। বিন্যাস ও সমাবেশের সংমিশ্রণ সমস্যা বলছি, সংমিশ্রণ সমস্যা বলি। এক্সেলেন্ট একটা টপিক, এবং বুয়েটে এই টপিক থেকে বিগত 20 বছরে যতগুলো অঙ্ক এসে তার 70% প্রবলেম এসছে এখান থেকে। ওকে, তাহলে এবং ফাইনাল পরীক্ষাতেও বিন্যাস এবং সমাবেশের সংমিশ্রণ সমস্যা। তো এইটা করতে গিয়ে তোমাদেরকে যে জিনিসগুলো আগে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এরকম, বেশ কিছু পয়েন্ট একটু জানি নেই। যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস হতে যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস বাছাই করার উপায় 1, এটা লেখো। তাহলে যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস হতে যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস বাছাই করার উপায় চিরকাল 1। ওকে, অর্থাৎ যদি আমি এখানে গতদিন তোমাদেরকে বলেছি যে এখানে মনে করো 7টা এ আছে, তাহলে এই 7টা এ থেকে যদি আমি 3টা এ বাছাই করতে বলি, 7টা এ থেকে 3টা এ বাছাই করার উপায় 7C3, এটা হবে না। 7C3 মানে হচ্ছে তোমার 35। এটা কি তুমি বলতে চাচ্ছ যে এই 7টা এ থেকে 3টা এ নিয়ে 35টা দল গঠন করা যায়? এটা কোনো কথা? হ্যাঁ, আমি যদি 3টা এ নিই, 3টা এ নিলাম, আবার আরো 3টা নিলাম, এগুলো কি আলাদা আলাদা দল? এই 3টাই নিলাম, বাছাই করলাম, এগুলো কি আলাদা আলাদা দল নাকি একটা দল? এরকম 35টা দল তৈরি করো তুমি, যাও। এগুলো কি আলাদা আলাদা দল মনে হবে? হ্যাঁ, নাকি ওগুলোই মনে হবে? একটাই মনে হবে? তাহলে একটাই মনে হবে, তাহলে এটা হবে না। তাহলে 7টা এ থেকে 3টা এ বাছাই করার উপায় চিরকাল 1। 100টা এ থেকে 50টা এ বাছাই করার উপায় 1, 100টা এ থেকে 5টা এ বাছাই করার উপায় 1, 100টা এ থেকে 60টা এ বাছাই করার উপায় 1। কি মাথায় ঢুকলো? ওকে, এবার আসো। এই জিনিসটুকুই আমার লাগবে। এবারে আরো কিছু জিনিস লাগবে। মনে করো তুমি হচ্ছে, আমি প্রবলেম নেই, তোমাদেরকে মানে প্রশ্নটা আগে ক্লিয়ার করি। আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি
এ এ এ, বি বি, সি সি, ডি ই এফ। এখান থেকে এই বর্ণগুলো হতে প্রথম প্রশ্ন লেখো। এই বর্ণগুলো হতে 1 নম্বর প্রশ্ন লেখো এরকম ভাবে, লিখব দুটি একজাতীয় ও অপর আরো দুটি একজাতীয়, অপর দুটি আরেক জাতীয় বর্ণ, এটা জাস্ট এটা আমি তোমাকে প্রশ্নটা ক্লিয়ারলি লেখো। এই বর্ণগুলো হতে 4টি বর্ণ কত উপায়ে বাছাই করা যায়? 4টি বর্ণ, এই বর্ণগুলো হতে 4টি বর্ণ কতভাবে বাছাই করা যায় যেন দুটি হয় এক জাতীয়, অপর দুটি হয় আরেক জাতীয়। অর্থাৎ এরকম হতে পারে 2টা এ 2টা বি, 2টা এ 2টা সি, 2টা বি 2টা সি, এই যেরকম 2টা এ 2টা বি, 2টা এক জাতীয়, অপর 2টা অন্য এক জাতীয়, 2টা এ 2টা সি, 2টা বি 2টা সি, কি হতে পারে কিনা বলো? তার মানে 3টা কেস হয়েছে। লেটার অ্যান্সার 3 আসলে। ওকে, এভাবে ফিলিংস দিয়ে বলতে হবে। এবারে 2 নম্বর প্রশ্ন লেখো, 3টি এক জাতীয় একটি ভিন্ন। ওকে, তাহলে দেখো 3টি এক জাতীয় কি কি নিতে পারো? আমি এমনি ফিলিংস দিয়ে বলতেছি, তারপরে আমি সমাবেশ চিন্তা করতেছি। 3টি এক জাতীয় একটি ভিন্ন, 3টা এক জাতীয় নেওয়ার মতো ঘটনা আছে একটাই, তাহলে 3টা এ 1টা বি, একটা কেস, 3টা এ 1টা সি, 3টা এ 1টা ডি, 3টা এ 1টা ই, 3টা এ 1টা এফ, তাহলে মোট 5টা ঘটনা। তাহলে এটার জন্য বাছাইয়ের উপায় 5টা। কি বলো তোমরা কি বুঝতে পারতেছ? হ্যাঁ, তিন নম্বর, এবারে বললাম দুটি এক জাতীয় দুটি ভিন্ন, দুটি এক জাতীয় আর দুটি ভিন্ন। ঠিক আছে, মনে রাখবা ভিন্ন বর্ণ বাছাই করতে হলে বাকিগুলোতে দেখতে হবে মোট কত প্রকারের বর্ণ আছে, মানে এক জাতীয় কত আছে সেটা না। যেমন দেখো আমি দুটি এক জাতীয় দুটি ভিন্ন, দুটি এ নিলাম, এবার দুটি ভিন্ন নেওয়ার ক্ষেত্রে ভিন্ন জাতীয় কয়টা বর্ণ আছে এখানে? 1 2 3 4 5 প্রকারের। অর্থাৎ দুটা বি কে তখন একটা বি বিবেচনা করতে হবে, মাথায় রাখতে হবে। দুটা সি কে তখন একটা সি চিন্তা করতে হবে, কারণ দুটা ভিন্ন বর্ণ নিতে হবে আমাকে। কি ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসগুলো আমি কিভাবে এখন সলভ করব দেখো। দুটি এক জাতীয় অপর দুটি আরেক জাতীয়, এর অর্থ কি? দুটি করে এক জাতীয়র 2 সেট জিনিস তোমাকে নিতে হবে, দুটি করে এক জাতীয়র 2 সেট জিনিস তোমাকে নিতে হবে। এখন আমার প্রশ্ন, এই দুটি করে এক জাতীয় নেওয়ার মতো সোর্স আছে কয়টা? সোর্স আছে 1টা 2টা 3টা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি যে এক জাতীয় জিনিসগুলো নিতে চাচ্ছ সেগুলোর জন্য মোট সোর্স কয়টা আছে? রাইট, এখানে আছে 3টা সোর্স। সেই 3টা সোর্স থেকে যে কোনো 2টা সোর্স তুমি বাছাই করো, কারণ তোমাকে 2টা এক জাতীয় লাগবে, অপর 2টা অন্য এক জাতীয় লাগবে।
তার মানে কি তিনটা সোর্সের ভিতর থেকে যে কোনো দুটা সোর্স আগে বাছাই করো। তাহলে তিনটা সোর্স থেকে যে কোনো দুটা সোর্স বাছাই করার উপায় 3C2 সোর্স বাছাই করলে এটা। অর্থাৎ আমি যদি বলি তোমাকে এরকম যে একটা গ্রামে, মনে করো একটা গ্রামে টোটাল বাড়ি আছে 1 2 3 4 5 6টা বাড়ি আছে, রাইট? কয়টা বাড়ি আছে? 6টা বাড়ি আছে। তুমি জানো, ওই গ্রামের বাসিন্দা তুমি জানো একটা বাড়িতে ত্রিমজ ভাই আছে। 3টা এ আছে মানে কি ত্রিমজ, একই রকম দেখতে। এই বাড়িতে 2টা যমজ ভাই আছে, এই বাড়িতেও যমজ ভাই আছে, বাকি বাড়িগুলোতে একটা করে ছেলে আছে। ওকে, আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমার জানা আছে যে ওই বাড়িতে মানে তোমার গ্রামে 3টা বাড়ি আছে, একটা বাড়িতে ত্রিমজ ভাই বাস করে, একটা বাড়িতে যমজ ভাই বাস করে, আরেকটা বাড়িতে যমজ ভাই বাস করে, বাকিগুলোতে একটা একটা করে ভাই আছে আর কি, রাইট? আমার প্রশ্ন যে তুমি একটা কাজ করো, 4 জনকে ধরে নিয়ে আসো, যেন 2 জন এক জাতীয় ভাই হয় মানে যমজ ভাই হয়, আর বাকি 2 জন যেন আরেকটা যমজ হয়, রাইট? তুমি এই 3টা বাড়িতে কি যাবা? অবশ্যই যাবা না। এই 3টা বাড়িতে, এই 3টা বাড়ির যে কোনো 2টা বাড়িতে তোমাকে যেতে হবে। এবার আসো, তাহলে এই 3টা বাড়ির মধ্যে যে কোনো 2টা বাড়িতে যাওয়ার উপায় 3C2 তুমি বাছাই করে নিলা 2টা বাড়িতে। মনে করো তুমি এই বাড়ি আর এই বাড়িতে গেলা, এখন বলবো ভাই এই বাড়িতে তো 3টা যমজ ভাই আছে মানে ত্রিমজ আছে, আমার তো দরকার 2টা। আপনি তো বলেছিলেন 2টা যমজ ভাই নিয়ে আসো, আরেক বাড়ি থেকে 2টা যমজ ভাই নিয়ে আসো। এই যে 3 জনেরা বেরিয়ে আসবে, এখানে যায় কলিং বেল চাপলা, কলিং বেল চাপলা, ক্লিক, কলিং বেল চাপলে 3 জন বেরিয়ে আসলো, দেখতে একই রকম। আমরা জানি এই যে তুমি বাড়িটা বাছাই করেছো, এই বাড়িটা বাছাই করেছো, অথবা এই বাড়ি বাছাই করেছো 3C2 উপায়ে, এই বাড়িতে গিয়ে দেখো ত্রিমজ আছে, 3টা এ থেকে যে কোনো 2টা এ বাছাই করার উপায় 1। এটাই তো এতক্ষণ থেকে শিখাইছি আমি। যে বাড়িটাতে ত্রিমজ ভাই আছে তুমি সেখানে ঢুকেছো, বাট 2 জন ভাই লেবা তো, তাই কিনা? কিন্তু নেওয়ার উপায় 1। এই যে ইনটু আরেকটা বাড়িতে ঢুকেছিলা, তুমি তো 3C2 উপায়ে 2টা বাড়িতে ঢুকেছো, রাইট? তাহলে এই বাড়ি থেকে 2টা ভাই আছে, 2টা ভাই নেওয়ার উপায় 1। আসলে এটা লেখার কোনো প্রয়োজন হয় না, তারপরে আমি লিখলাম। এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? বলো, এটা যদি ক্লিয়ার হয় বাকিটা আমি বুঝাতে পারবো ইনশাল্লাহ। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে বাকিটা আমি বুঝাবো। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, তুমি এইভাবেই চিন্তা করো পরীক্ষা খাতায় যে আমার এখানে যত প্রকারের বর্ণ আছে ততটা বাড়ি আছে, রাইট? এখন প্রত্যেক বাড়িতে যমজ, ত্রিমজ, চতুর্মজ, পঞ্চমজ, ষষ্ঠমজ যে কোনো মজ থাকতে পারে, ঠিক কিনা বলো? বাক্য কি লিখবো ভাইয়া? আরে কি লিখতে হবে সেটা বলছি, আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি। এটা কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের ধ্যান ধারণা আছে নাকি? হ্যাঁ, এত ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাচ্ছি। ওকে, তাহলে এই প্রথমটার অ্যান্সার কিন্তু এটা। এবার আসো, 3টি একজাতীয়, একটা ভিন্ন নিতে হবে, রাইট? এই 2 নম্বরে অ্যান্সার করার জন্য 3টি একজাতীয়। আগে তোমাকে দেখতে হবে, মানে তোমাকে আমি বলে দিয়েছি তুমি 2টা গ্রুপের জিনিস নিয়ে আসো, 4টা জিনিস তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু 3টা যেন আছে ত্রিমজ মানে একই রকম দেখতে হয়, আর একটা যেন ভিন্ন হয়, রাইট? তাহলে বলো তুমি ত্রিমজ নেওয়ার মতো সোর্স আছে কয়টা? একটা। তাহলে এইটা আগে বাছাই করতে হবে, তোমাকে ত্রিমজ বাছাই করতে হবে। তাহলে ত্রিমজ আছে একটা বাড়িতে, তাহলে 1C1 বা এক উপায় ইন্টু একটা ভিন্ন,
এবারে ভিন্ন জাতীয়, এটা তো চলেই গেল। ভিন্ন জাতীয় কয়টা বাড়ি আছে? 5টা বাড়ি। 5টা বাড়ি থেকে যে কোনো একটা বাড়ি বাছাই করো, 5C1। এখন প্রশ্ন যে ভাই 5টা বাড়ি থেকে যদি আমাদের এই বাড়িটা বাছাই হয়, আরে বাবা তুমি তো বাড়ি বাছাই করে বাড়ি তুলে নিয়ে আসোনি। 5টা বাড়ি থেকে যে কোনো একটা বাড়ি বাছাই করে সেখান থেকে তুমি একটা ভিন্ন বাছাই করো। আগে সোর্স বাছাই করো, তারপরে প্রয়োজনীয় সংখ্যক জিনিস বাছাই করো সেখান থেকে। তাহলে 5টা ভিন্ন জাতীয় বাড়ি আছে, যে কোনো একটা বাড়িতে কলিং বেল চাপবো আমি, চাপার পরে বলবো ভাই একজন আই, বলে এখানে 2টা বি থাকলেও 2টা বি থেকে একটা বি বাছাই করার উপায় 1, তার মানে ইন্টু 1 আসলে, রাইট? তাহলে এটাই হচ্ছে তোমার এই 2 নম্বরের অ্যান্সার। তাহলে 3টা নেওয়া যায়, 3টা এক জাতীয় নেওয়া যায়, একটা বাড়ি ছিল, তাহলে গোটা বাড়িটাই আমাকে নিতে হবে 1C1 ইন্টু 5টা ভিন্ন বাড়ি ছিল, ওখানকার মধ্যে যে কোনো একটা বাড়িতে ঢুকবো 5C1 উপায়ে, সেখান থেকে একটা জিনিস বের করে নিব 1 উপায়ে, যেহেতু এক জাতীয় জিনিস থাক আর ভিন্ন ভিন্ন জিনিস থাক, উপায় 1। কি ক্লিয়ার? এবারে ক্লিয়ার হয়েছে কিনা বলো? 2-1জনের যাদের সমস্যা হয়েছিল তাদের ক্লিয়ার কিনা? দু একজনের যাদের সমস্যা হয়েছিল তাদের ক্লিয়ার কিনা? ওকে, এবারে দেখো 2টি এক জাতীয় 2টি ভিন্ন। এবারে 3 নম্বরটা করব। 2টি এক জাতীয়, আগে ইউ হ্যাভ টু খেয়াল করতে হবে, তুমি জানো যে তোমার গ্রামে টোটাল পরিবার আছে 6টা, তার মধ্যে একটা পরিবারে আছে 3টা এক জাতীয়, ত্রিমস, আরেকটা পরিবারে যমস, আরেকটা পরিবারে যমস। তোমাকে 2টা এক জাতীয় আগে বাছাই করতে হবে, রাইট? আগে এক জাতীয় বাছাই করার ঘটনা শেষ করবা। 2টা এক জাতীয় নেওয়ার মতো বাড়ি আছে 3টা, যে কোনো একটা বাড়িতে প্রবেশ করো 3C1 উপায়ে, যে কোনো একটা বাড়িতে প্রবেশ করতে হবে তোমাকে, কারণ 2টি এক জাতীয়, মানে এক জাতীয় একটা গ্রুপ নিতে হবে তোমাকে। তাহলে তুমি জানো এই 3টা বাড়িতে প্রবেশ করলেই তোমার এই উদ্দেশ্যটা সফল হবে, রাইট? তাহলে এই 3টা বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়িতে ঢুকলা, সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক এক জাতীয় জিনিস বাছাই করো। এখানে 3টাই আছে, 2টাই বাছাই করার উপায় 1। ওকে, অথবা এখান থেকে 1, অথবা এখান থেকে 1। হোয়াট ইজ 3C1? 3C1 মানে 3টা বাড়ি ছিল যেখান থেকে 2টা এক জাতীয় নেওয়ার সম্ভাবনা আছে। তুমি যে কোনো একটা বাড়িতে গিয়ে আগে কলিং বেল চাপবা, তাহলে 3C1, সেখান থেকে তোমার প্রয়োজনীয় সংখ্যক এক জাতীয় জিনিস বাছাই করার উপায় 1। তাহলে এইটুকু হয়ে গেল। তাহলে তুমি একটা চিন্তা করবা, যেহেতু তুমি এই 3টা বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়িতে গেছো, সেই বাড়িটা তোমাকে কেটে দিতে হবে। মনে করো এই বাড়িটাতে ঢুকেছিলা, মনে করো এই বাড়িটাতে ঢুকেছিলা, রাইট? এইবারে 2টি ভিন্ন, আমি বলেছি এবারে 2টি ভিন্ন, এই 2টি এক জাতীয় নেওয়ার পরে 2টা ভিন্ন বর্ণ বাছাই করার উপায়। তাহলে ভিন্ন জাতীয় কয়টা বাড়ি আছে? 1, 2, 3, 4, 5টা। তোমার লাগবে কয়টা? 2টা ভিন্ন বাড়িতে ঢুকতে হবে। তাহলে বাকি 5টা ভিন্ন বাড়ির মধ্যে যে কোনো 2টা বাড়িতে ঢোকার উপায় 5C2। 5C2 মনে করো এই বাড়িতে তুমি আগেই বাছাই করেছিলা 3C1 উপায়ে, যে কোনো একটা বাড়িতে তো তুমি ঢুকেছিলা, সেই বাড়ি থেকে তো আর নেওয়া যাবে না, তাই কিনা বলো? এবার বাকি 5টা বাড়িতে, বাকি 5টা বাড়ির মধ্যে 2টা বাড়িতে তোমাকে ঢুকতে হবে, কারণ 2টা ভিন্ন বর্ণ নিতে হবে তোমাকে, রাইট? তখন এখানে মনে করো তুমি বলবো হয় এই বাড়িতে ঢুকলে তো 3টাই আছে, তুমি তো নিবা একটা, এই 3টাই থেকে একটাই বাছাই করার উপায় কত? 1 × 1। এই 1 গুলো না লিখলেও হয়, বোঝানোর খাতিরে বললাম। বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে আমি এখন মূল অঙ্কে চলে যাব। ক্লিয়ার? হয়েছে? 3C1 দুটি এক জাতীয়, তোমাকে দেখতে হবে দুটি এক জাতীয় নেওয়ার মতো সোর্স আছে কয়টা। ফারহানা পারভিন থেকে আইডি থেকে যে বলছো
সে একটু শোনো বাবা। দুটি একজাতীয় নেওয়ার মতো সোর্স আছে তিনটা। মনে করো তোমার বাড়ি মালুপাড়ায়, ফারহানা পারভিন আইডি থেকে যে বলছো, ধরে নাও তোমার বাড়ি মালুপাড়ায়। মালুপাড়াতে টোটাল 6টা বাড়িতে তুমি জানো, 6টা বাড়ির মধ্যে একটা বাড়িতে ত্রিমজ অবস্থান করে, একটা বাড়িতে যমজ, আরেকটা বাড়িতে যমজ, বাকি 3টা বাড়িতে ভিন্ন ভিন্ন ছেলে বাস করে। বাট তুমি বলছো দুইটা একজাতীয় নিবা, তাহলে তুমি কোন একজাতীয় নেওয়ার জন্য কি এই বাড়িতে যাই বলবা এই যমজ ভাই চলে আসো, এই বাড়িতে গিয়ে কি বলবা যে যমজ ভাই আসো, এই বাড়িতে গিয়ে বলবা যে যমজ ভাই আসো? তাহলে যমজ ভাই আছে তোমার এই 3টা বাড়িতে, রাইট? এখানে ত্রিমজ আছে, বাট তুমি 3টা থেকে 2টা নিবা, এক উপায়। তাহলে এই 3টা বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়িতে তুমি যাবা, যায় তুমি কলিং বেল চাপবা। এই বাড়িতে গেলে 3 জন বের হয়ে আসবে, এই বাড়িতে গেলে 2 জন বের হয়ে আসবে, এই বাড়িতে গেলে 2 জন বের হয়ে আসবে, রাইট? তাহলে যে কয়জনই বাড়ি বেরিয়ে আসুক না কেন, তাহলে এই 3টা বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়িতে যাওয়ার চিন্তা 3C1। এটা বুঝেছো কিনা? এরপরে 2টা একজাতীয় নেওয়ার উপায়, 3টা থেকে 2টা একজাতীয় নেওয়ার উপায় 1, অথবা এই 2টা থেকে 2টা একজাতীয় নেওয়ার উপায় 1, অথবা 2টা সি থেকে একটা সি নেওয়ার উপায়, 2টা সি থেকে 2টা সি নেওয়ার উপায় 1। কি ক্লিয়ার? সেই 1টা লিখেছি আমি এখানে, হয়েছে? তাহলে যে কোনো একটা বাড়িতে ঢুকে তুমি যমজ 2টা ভাইকে ডেকে নিচ্ছ, যে কোনো একটা বাড়িতে, হয় এই বাড়িতে, নয়তোবা এই বাড়িতে, নয়তোবা এই বাড়ি থেকে, 3C1 উপায়ে। তুমি যে বাড়ি থেকে 2টা একজাতীয় নিয়ে এসছো সেটা বাদ দাও না প্লিজ, বাদ দিয়ে দিলাম। এইবারে তোমাকে বলা হয়েছে এবার যেন 2টা ছেলে আসে ভিন্ন ভিন্ন বাড়ি থেকে, 2টা ছেলে যেন আসে ভিন্ন ভিন্ন বাড়ি থেকে। তাহলে এই বাড়িটাতে লক হয়ে গেল, এখানে আর তোমার যাওয়ার উপায় নাই। এবার বাকি 5টা বাড়িতে যাবা, প্রত্যেক বাড়ি থেকে একটা করে নেবা, রাইট? তাহলে বাকি 5টা বাড়ির যে কোনো 2টা বাড়ি থেকে যে নিতে হবে 2 জনকে। তাহলে 5টা বাড়ি থেকে যে কোনো 2টা বাড়ি আগে বাছাই করো 5C2 উপায়ে, রাইট? এইবারে প্রত্যেক বাড়ি থেকে একটা করে নেওয়ার উপায় 1। ওকে, এবারে কি বোঝা গেছে? ফারহানা পারভিন আইডি থেকে যে বলছিল ক্লিয়ার হয়েছে বাবা? বলো না, ক্লিয়ার বলা পর্যন্ত আমি আগাবো না। হয়েছে? মোহাম্মদ আবিদুর রহমান বলছে যে ভাই তাহলে একের ক্ষেত্রে 3C2 নিলাম কেন? 3C2 নিয়েছি কারণ তোমাকে 2টা গ্রুপ বাছাই করতে বলা হয়েছে। গ্রুপ কয়টা? 2টা এক জাতীয়, অপর 2টা আরেক জাতীয়। তাহলে 2টা গ্রুপ বাছাই করতে বলা হয়েছে। তার মানে তোমাকে টোটাল এখানে বাড়ি আছে 3টা, 2টা করে এক জাতীয় জিনিস নেওয়ার মতো বাড়ি আছে 3টা। যে কোনো 2টা বাড়িতে তুমি যাই ক্লিক করবে না 3C2, সেটা তো লিখেছি 3C2। সেই 2টা বাড়ি থেকে 2টা করে জিনিস বাছাই করো 1 into 1 আকারে। কি ক্লিয়ার? ক্লিয়ার? কেউ বলে না? কই ফারহানা পারভিন আইডি থেকে যে বলেছিল সমস্যা, তাই না? ওকে, এবার আমরা একটা মানে কমপ্লিট প্রশ্ন অ্যান্সার করব। লেখো, এটা কমপ্লিট প্রশ্ন লেখো, এবং এই প্রশ্নটা যদি বুঝতে পারো ইনশাআল্লাহ বিন্যাস সমস্যা একটা সমস্যা তোমরা অ্যাডমিশনে কমন পাবাই। অ্যাডমিশন ফাইনাল যেখানে ইচ্ছা সেখানে বলুক। লেখো, এক্সামিনেশন শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা নির্ণয় করো। এক্সামিনেশন শব্দটি হতে দেখো প্রশ্ন লেখো, এক্সামিনেশন শব্দটি হতে প্রতিবারে
4টি করে বর্ণ নিয়ে এক্সামিনেশন শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ ও বিন্যাস সংখ্যা নির্ণয় করো। মোট সমাবেশ ও বিন্যাস সংখ্যা নির্ণয় করো। বিন্যাস সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নটা একবার বইতে এসেছিল। এক্সামিনেশন শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ ও বিন্যাস সংখ্যা নির্ণয় করো। তোমাদেরকে খেয়াল আছে আমি সেই 1930 সালে সর্বপ্রথম তোমাদেরকে শিখাইছিলাম ডটার শব্দটি হতে 3টি করে বর্ণ নিয়ে শব্দ গঠনের উপায় 8p3, কারণ ডটার শব্দটাতে সবগুলো বর্ণ ছিল ভিন্ন ভিন্ন, তখন পি ইউজ করা যায়। আর তখনই আরেকটা প্রশ্ন লিখেছিলাম উজ্জ্বল শব্দটি হতে 3টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, উত্তর লিখেছিলাম পরে শিখব। আজকে সেই মাহেন্দ্র খন যে সময়টাতে আমরা এই জিনিসটা শেখার চেষ্টা করতেছি, যে যদি এক জাতীয় জিনিস থাকে সেখান থেকে যদি নির্দিষ্ট সংখ্যক জিনিস নিয়ে সাজাতে বলে তাহলে সমাবেশ না শেখা পর্যন্ত এটা করা খুব কঠিন, রাইট? তাহলে ডটার শব্দটার আমরা 3টা করে বর্ণ নিয়ে শব্দ গঠন করেছিলাম, কারণ ডটার শব্দটাতে সবগুলো বর্ণ ছিল ভিন্ন ভিন্ন, এই জন্য ওখানে সরাসরি 8p3 লিখেছিলাম, রাইট? বাট উজ্জ্বল শব্দটার কিন্তু সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন ছিল না, ওই জন্য তখন ওই অঙ্কটা করতে পারিনি। আজকে সেই আমাদের আনন্দের দিন। আগে আমরা এই এক্সামিনেশন শব্দটার অক্ষর বিন্যাসগুলো আমরা একটু সুন্দর করে লিখি। অক্ষর বিন্যাস মানে দেখতে যেন কি, অক্ষর বিন্যাস বলতে এক জাতীয়গুলো একসাথে নাও, 2টা এ নিয়ে নিলাম, এ আর কি এক জাতীয় আছে দেখো তো, আই, তারপরে আই হলো, তারপরে এন, এটা হচ্ছে অক্ষর বিন্যাস। তারপর আর কি এক জাতীয় কিছু আছে? আর নাই। তারপরে এগুলো নাও, তাহলে হচ্ছে EXM, তারপরে আছে TO, গুনে দেখবা এখানে 6 আর পাশে 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে আর ভুল হবে না। কি ক্লিয়ার? তাহলে অক্ষর বিন্যাস হচ্ছে এটা। এবারে তোমাকে ফিলিংসটা নিয়ে আসো তুমি একটু। তোমার গ্রামে এবার বাড়ি আছে কয়টা? ভিন্ন বাড়ি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বাড়ি আছে। তাহলে তোমার পাড়াতে বা গ্রামে 8টা বাড়ি আছে, তার মধ্যে তুমি জানো 3টা বাড়িতে জমজ করে ভাই আছে, এখানে জমজ ভাই, এখানে জমজ ভাই, এখানে জমজ ভাই, রাইট? তাহলে এই অক্ষর বিন্যাস করার পরে এখানে তোমরা পরীক্ষা খাতে কিন্তু এইভাবে লিখবা, তোমার উত্তর কিন্তু এখান থেকে শুরু, এখান থেকে। এবার এখানে লিখো ক্ষেত্র, কি কি ক্ষেত্র তৈরি করবা, ওকে? ক্ষেত্র বা বিবরণ। তারপরে এখানে লিখো সমাবেশ, আগে সমাবেশ বের করবা, তারপরে বিন্যাস করবা, তারপরে করবো আমরা হচ্ছে বিন্যাস বা বিন্যাস। কারণ আমরা জানি সমাবেশকে আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলে বিন্যাস পাওয়া যায়, অর্থাৎ মোট বাছাইকৃত জিনিসের ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলে, এটা আমরা শিখেছি। সমাবেশ ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু বিন্যাস। তাহলে প্রথম ক্ষেত্র কি? তাহলে আমাকে কি বলেছে? এক্সামিনেশন শব্দটিতে 4টি করে বর্ণ নিয়ে, আগে তোমাকে খেয়াল রাখতে হবে চতুর্মস জিনিস নেওয়ার মতো কোনো বাড়ি আছে কিনা, নাই, সুতরাং এই চিন্তা করা যাবে না, রাইট? দ্বিতীয় চিন্তা, ত্রিমস নেওয়ার মতো কোনো বাড়ি আছে কিনা, তাহলে এটাও নাই, সুতরাং এই অসৎ চিন্তাও করা যাবে না। এইবারে আসো যমজ, 4টা জিনিস যেহেতু, তাহলে 2টা যমজ আরো 2টা আরেক জাতীয় যমজ, তাই কিনা? তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রটা লিখব
টু অ্যালাইক দুইটি এক জাতীয়, এভাবে লিখলেও হয় সংক্ষেপে। দুইটি অন্য এক জাতীয়, টু অ্যালাইক এভাবে লিখো তাহলেই হবে, এটা স্যাররা বোঝেন। টু অ্যালাইক দুটি এক জাতীয়, অপর দুটি অন্য আরেক জাতীয়। এটা দ্বারা স্যারকে বোঝাতে চাচ্ছ তুমি, স্যার আমি দুইটা বাড়িতে যেতে চাই, যে দুটা বাড়ি থেকে আমি চারটা জিনিস বাছাই করব, কিন্তু চারটা জিনিসের মধ্যে দুইটা হবে এক জাতীয়, অপর দুটা হবে অন্য এক জাতীয়। তাহলে এটা দ্বারা বুঝাইছো তুমি দুইটা বাড়িতে ঢুকবা, রাইট? আবার তুমি এটা বলতে পারো, স্যার আমি দুইটি অ্যালাইক নিব আর দুটি ডিফারেন্ট নিব, দুটি ডিফারেন্ট। এইটা দ্বারা তুমি স্যারকে বোঝাইতে, স্যার আমি টোটাল তিনটা বাড়িতে ঢুকবো। খেয়াল করো কিন্তু তিনটা বাড়িতে ঢুকবো, এখানে কিন্তু দুটা বাড়ি না, মনে করো না যে কোমা মানে একটা করে বাড়ি, এটা না। এখানে দুটা অ্যালাইক দুটা এক জাতীয়, অপর দুটা অন্য এক জাতীয়, মানে দুটা বাড়িতে ঢুকলেই হবে। ফিনিশটা হচ্ছে এটা, দুটা এক জাতীয়, তাহলে একটা বাড়িতে ঢুকে গেলাম। দুইটা ভিন্ন, তার মানে দুইটা ভিন্ন বাড়িতে ঢুকতে হবে, তাহলে টোটাল তিনটা বাড়িতে তোমাকে ঢুকতে হবে, রাইট? তাহলে টু অ্যালাইক টু ডিফারেন্ট। এবারে অ্যালাইকের কাহিনী শেষ, এবারে বলবা ফোর ডিফারেন্ট, চারটাই ডিফারেন্ট নেব, চারটাই ডিফারেন্ট। তার মানে কি ডিফারেন্ট চারটা বাড়িতে তোমাকে ঢুকতে হবে, ডিফারেন্ট চারটা বাড়িতে ঢুকতে হবে। বাড়িতে আগে ঢোকো, তারপরে প্রয়োজনীয় সংখ্যক জিনিস বাছাই করো, এটা হচ্ছে আমার কথা তোমাদের প্রতি। আগে বাসায় ঢোকো, প্রয়োজনীয়, তারপরে তুমি প্রয়োজন অনুসারে জিনিস বাছাই করো। সেই বাসায় কয়টা করে জিনিস এক জাতীয় আছে, যমজ আছে না, ত্রিমজ আছে না, 500 মজ আছে, এটা কোনো ফ্যাক্টর না, রাইট? এই ক্ষেত্রটা তৈরি করাটাই হচ্ছে এই অঙ্কের জন্য মূল বিষয় আসলে, রাইট? ভাই এর আমার এই জিনিসটাকে তোমরা বুঝেছো কিনা সেটা বলো। এবার আসো, তাহলে এখানে দুইটা এক জাতীয়, দুইটা আরেক জাতীয়, তাহলে দুটা বাড়িতে ঢুকতে হবে। দুটা বাড়িতে ঢুকতে হবে, এমন দুটা বাড়িতে যেন দুটা এক জাতীয় নেওয়া যায়। তাহলে বলো দুটা এক জাতীয় নেওয়ার মতো বাড়ি কয়টা আছে? তিনটা। ঢুকতে হবে দুইটা বাসায়, আগে বাসায় ঢোকো 3C2, তিনটা বাড়ির মধ্যে যে কোনো দুটা বাড়িতে ঢুকলাম 3C2 উপায়ে, হয় এই বাড়িতে নয়তো বা এই বাড়িতে, রাইট? অথবা এটা অথবা এটা হতে পারে, রাইট? ঢোকার পরে এবার তুমি কি করবা? দুটো এক জাতীয় বাছাই করো। এই বাড়িতে ঢুকে দেখছো যে দুইজন জমজ আছে, ওই দুটা জমজই বাছাই করার উপায় 1, কারণ দুটো এক জাতীয় থেকে দুইটা এক জাতীয় বাছাই করার উপায় 1, ইনটু আরেক বাড়ি থেকে আবার দুটো এক জাতীয় আছে, আরেক দুটো এক জাতীয় বাছাই করার উপায় 1। এটা না লিখলেও কিন্তু হয়, তারপরে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আমার কলমের কাজে খরচ হোক, একটু সমস্যা নাই, কিন্তু তোমরা তো বুঝতে পারতেছ, ঠিক কিনা বলো? 3C2 বিষয়টা কি বুঝেছো তোমরা? আমাকে দুটো এক জাতীয় দুটো আরেক জাতীয় নেওয়ার মতো বাড়ি আছে তিনটা, যে কোনো দুটা বাড়িতে গিয়ে নক করতে হবে তোমাকে। 3C2 উপায় নক করার পরে তুমি প্রয়োজনীয় সংখ্যক জিনিস বাছাই করতেছো 1 into 1 আকারে। ক্লিয়ার? তাহলে দিস ইকুয়াল টু 3C2 মানে 3, তাহলে মোট সমাবেশ 3, তাহলে 3 ইন্টু বিন্যাস সমাবেশ ইন্টু আর ফ্যাক্টোরিয়াল মানে মোট কয়টা বর্ণ তুমি বাছাই করেছো সেটা। বর্ণ বাছাই করেছে টোটাল 4টা। এই 4টা জিনিসকে সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ তুমি দুইটা নিয়েছো এক জাতীয়, অপর দুটা নিয়েছো অন্য আরেক জাতীয়। কি ক্লিয়ার ভাইয়ের আমার? তাহলে প্রথম ক্ষেত্র কমপ্লিট। এবারে দ্বিতীয় ক্ষেত্র আসো। দুইটা এক জাতীয়, দুইটা ডিফারেন্ট। আগে তুমি এক জাতীয় ঘটনা শেষ করবে, আগেই বলছি, এটা নোট করে রাখতে পারো যে এক জাতীয় ঘটনা আগে শেষ করতে হবে। দুইটা এক জাতীয় নেওয়ার মতো সোর্স আছে কয়টা বাড়ি আছে যেখান থেকে দুইটা এক জাতীয় নেওয়া যায়? নিশ্চয় 3টা বাড়ি আছে। এই ক্ষেত্র কিন্তু আলাদা, এটা আলাদা ক্ষেত্র, রাইট? 3টা বাড়ি আছে। কি তুমি কি 3টা বাড়িতেই ঢুকবা নাকি যে কোনো একটা বাড়িতে ঢুকবা এই দুটো এক জাতীয় নেওয়ার জন্য? তাহলে এই দুটো এক জাতীয় নেওয়ার জন্য এই 3টা বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়িতে ঢোকো 3C1 উপায়ে। ঢোকার পরে দুটো এক জাতীয় বাছাই করো 1 উপায়ে। তাহলে এটা বাছাই হয়ে গেল, তার মানে একটা বাড়ি বাছাই হয়ে গেছে। সেই বাড়িটা তুমি বাদ দিয়ে দাও, মনে করো এই বাড়িতে ঢুকেছিলাম, এটা বাদ দিয়ে দিলাম। এবারে দুটা ভিন্ন, ওই বাড়ি বাদে ভিন্ন বাড়ি কয়টা আছে সেটা দেখো, দুইটা ভিন্ন নিতে হবে, রাইট? তাহলে এই বাড়ি বাদে ভিন্ন বাড়ি আছে 1 2 3 4 5 6 7টা। সেই 7টা থেকে যে কোনো দুইটা বাড়ি বাছাই করো 7C2 উপায়ে।
যে কোনো দুটা বাড়ি। আমি কিন্তু এই 7C2 পাই বাড়ি বাছাই করতেছি, একটা জিনিস কিন্তু খেয়াল রাখিও ভাইজান, আমি কিন্তু এখনো প্রয়োজনীয় সংখ্যক জিনিস নিইনি। এটা মানে কি 3C1 মানে তিনটা বাড়ি থেকে একটা বাড়ি বাছাই করেছিলাম, সেখান থেকে আমার প্রয়োজনীয় সংখ্যক এক জাতীয় জিনিস বাছাই করেছি 1 উপায়। বাকি 7টা বাড়ি থেকে যে কোনো দুইটা বাড়ি আগে বাছাই করব, তারপরে বাছাই করব আমার প্রয়োজনীয় সংখ্যক জিনিস। দুটা ভিন্ন 7টা বাড়ির মধ্যে এই বাড়িতে তুমি মনে করো একটা ক্লিক করেছিলা, মানে কলিং বেল চাপলা, এখানে কলিং বেল চাপলা, 7C2 উপায় চাপার পরে তুমি একটা জিনিস বাছাই করবা, ভিন্ন দুটা ভিন্ন। তাহলে ই আছে একটা ই বাছাই করার পর 1, একটা এম আছে একটা এম বাছাই করার পর 1। অথবা তুমি যদি বলো ভাই আমি এটা বাছাই করার পরে এই বাড়ি আর এই বাড়ি বাছাই করলাম, আরে ভাই তোমাকে তো বলেছি এই বাড়ি বাছাই করার উপায়ও তো 7C2 ওর ভিতরেই তো আছে, কিন্তু তুমি তো নিবা এখান থেকে একটা, দুইটা আই থেকে একটা আই বাছাই করার উপায় 1, দুটা এন থেকে একটা এন বাছাই করার উপায়ও 1। এই 1 গুলো না লিখলেও হয়, কিন্তু ফিলিংসটা বাড়ানোর জন্য এটা লেখা উচিত। তাহলে দিস ইকুয়াল টু, তাহলে কত আসতেছে বলো, এখানে আসবে 21, 63। তাহলে এটা হচ্ছে মোট সমাবেশ। বিন্যাস তাহলে কি হবে 63 ইন্টু মোট বর্ণ বাছাই করেছিল 4টা, তাহলে হবে এখানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুটা আছে এক জাতীয় 2 ফ্যাক্টোরিয়াল, রাইট। তাহলে দ্বিতীয় ক্ষেত্র আমাদের কমপ্লিট। এবারে তৃতীয় ক্ষেত্র আসো, দেখো 4টা ভিন্ন 4টা ভিন্ন বর্ণ বাছাই করার জন্য চোখ বন্ধ করে তোমাকে চিন্তা করতে হবে ভিন্ন কয়টা বাড়ি আছে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ভিন্ন কয়টা বাড়ি আছে দেখো, ওখানে ভিন্ন বাড়ি আছে টোটাল 8টা, রাইট। 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা বাড়ি থেকে যে কোনো 4টা বাড়ি বাছাই করো, 8C4 ইন্টু আসলে 4টা 1 হয় এখানে, 8C4 ইন্টু 4টা 1 গুণ হয়। কেন জানো, 4টা বাড়ি থেকে গিয়ে তুমি একটা একটা করে জিনিস বাছাই করবা, তাহলে 4টা থেকে 4টা 1 আসবে না, না লিখলেও হয়। তাহলে 8C, তাহলে 4টা 1 লিখলাম, যাও বোঝানোর জন্য, ঠিক আছে। অর্থাৎ এখানে যে মানে এই যে দুটা বাড়ি করে বাছাই করেছো, দুইটা 1 দিছো, একটা বাড়ি বাছাই করেছে একটা 1, দুইটা বাড়ি বাছাই করেছে দুইটা 1, 4টা বাড়ি বাছাই করেছে 4টা 1, সোজা হিসাব। 8C4 মানে কত, 8C4 ইকুয়াল টু 70। তাহলে এটা ইকুয়াল টু আসবে 70। তাহলে এখানে বিন্যাস কত হবে 70 ইন্টু মোট কটা জিনিস বাছাই করেছিল 4টা, 4টাই ভিন্ন, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। মোট সমাবেশ পাওয়া যাবে, এখানে মোট বিন্যাস পাওয়া যাবে। অতএব এখানে লিখব মোট সমাবেশ, মোট সমাবেশ ইকুয়াল টু 136, এগুলো যোগ করলে, আর মোট বিন্যাস, মোট বিন্যাস আসবে তোমাদের এগুলো যোগ করলে দেখবা 2454। আমার মুখস্থ আছে তাই লিখে দিলাম। কি ক্লিয়ার, ক্লিয়ার গো? হেভি অঙ্কটা কিন্তু এক্সিলেন্ট অঙ্ক, এক্সিলেন্ট অঙ্ক, এক্সিলেন্ট। হয়েছে? ওকে, হেভি একটা অঙ্ক, হেভি অঙ্ক। এবার আরেকটা অঙ্ক করব, তাহলে আরো ক্লিয়ার হবে। লেখো, ম্যাথমেটিক্স শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ ও বিন্যাস। ম্যাথমেটিক্স আরেকটা অঙ্ক করাবো, তারপরে তোমাদের প্রবলেম দিব। ম্যাথমেটিক্স শব্দটি হতে
ম্যাথামেটিক্স শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণনী মোট সমাবেশ এবং বিন্যাস। তাহলে অক্ষর বিন্যাসটা আগে করে নিই। অক্ষর বিন্যাস, অক্ষর বিন্যাস বলতে বুঝাইছি কি কি আছে দেখি। দুটা এম আছে, তারপরে দুটা এ আছে, ওইটা তো আরো সহজ হয়ে গেল। দুটা এ আছে, এই দুটা এ আছে, দুটা টি আছে, দুটা টি আছে, এই টি গেল, এই টি গেল। আর এক জাতীয় কিছু আছে নাই তো? তাহলে এম এ টি, এবারে এইচ নিলাম, তারপরে ই নিলাম, তারপরে এম তো নিয়েছি, এ তো নিয়েছি, আই সি এস, আই সি এস। তাহলে এখানে বাড়ি কয়টা? এক। ও আগের অঙ্ক তো দূর করাবো না, এটা করাবো না আমি। আগের অঙ্ক সেম অঙ্ক, একবারে সেম। এই যে ওইদিকে 5টা ভিন্ন বাড়ি আর এদিকে 6টা 11টা, ঠিক কিনা? আর এটা করাবো না, এবার করবো এইটা। লিখো মোহামেডান। মোহামেডান শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণনী মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা। তাহলে আগে অক্ষর বিন্যাসগুলো করে নিই। অক্ষর বিন্যাসগুলো কি কি? এম এম এম, ওকে। তাহলে 1 এম, 2 এম, 3 এম। তারপরে আর কি কি এক জাতি আছে? এ আছে মনে হয় 3টা, এ এ এ এ এ এ। তারপরে আছে তোমার ও এইচ ডি এন, ও এইচ ডি এন, ওকে। মোট 10টা বর্ণ। এখান থেকে আমরা মোট 4টা করে বর্ণ নিয়ে সমাবেশ এবং বিন্যাস সংখ্যা বের করব। দেখো, তাহলে আগে কেস তৈরি করি আমরা। এখানে ক্ষেত্র বা বিবরণ, ক্ষেত্র তৈরি করব, তারপরে এখানে সমাবেশ করব, আর এখানে গিয়ে বিনাশ করব, রাইট? বিনাশ। প্রথম ক্ষেত্র। তাহলে আমি 4টা করে বর্ণ নিতে চাইছি। তোমাকে আগেই বলেছিলাম 4টা করে বর্ণ নিতে হলে আগে তোমাকে দেখতে হবে টোটাল 4টা এক জাতীয় নেওয়া যায় কি না, তারপরে 3টা এক জাতীয়, তারপরে 2টা এক জাতীয়। এইভাবে ক্ষেত্রগুলো তৈরি করতে হবে। এখানে 3টা এক জাতীয় নেওয়ার মতো ক্ষমতা আছে। তাহলে তোমাকে লিখতে হবে 3 অ্যালাইক 1 ডিফারেন্ট। তাহলে আমার 4টা হয়ে গেল, রাইট? এবারে 2 অ্যালাইক, 2 অ্যালাইক, এটা নেওয়ার মতো আমার সোর্স আছে। তারপরে ক্ষেত্র হবে 2 অ্যালাইক 2 ডিফারেন্ট, এটারও ক্ষেত্র আমার আছে। এবারে লাস্টে গিয়ে 4 ডিফারেন্ট। আগে তোমরা এই 4টা ক্ষেত্র তৈরি করা বুঝলা কিনা সেটা আগে আমাকে শুধু বলো, তাহলে আমি বাকিটা তোমাদেরকে শেখাতে পারবো ইনশাল্লাহ, রাইট? মোহামেডান, মোহাম্মদন নারে কে লেগেছে? তানজিম মাহবুব, কানের প্রতি বনি একবারে, ঠিক আছে? আচ্ছা, এই 4টা ক্ষেত্র তৈরি করাটা বুঝেছো কিনা? তাহলেই হবে, ওকে। তাহলে 3 অ্যালাইক 1 ডিফারেন্ট, 2 অ্যালাইক 2 ডিফারেন্ট, 2 অ্যালাইক 2 ডিফারেন্ট, 4 ডিফারেন্ট। এটার ক্ষেত্রে কয়টা বাড়িতে যেতে হবে? তোমাকে যেতে হবে টোটাল 2টা বাড়িতে। এমন একটা বাড়িতে যেতে হবে যেন 3টা এক জাতীয় পাওয়া যায়। আগে এই বাড়িটা আমাকে ক্লিয়ার করি। 3টা এক জাতীয় নেওয়ার মতো বাড়ি আছে 2টা। এই 2টার মধ্যে যে কোনো একটা বাড়ি বাছাই করা যায় 2C1 into 1। এই 1টা কি তোমাদেরকে আমি আগেই বলেছি। 3টা এক জাতীয় নেওয়ার মতো 2টা বাড়ি আছে, 2টা বাড়ি থেকে যে কোনো একটা বাড়ি বাছাই করব 2C1 উপায়ে। সেই বাড়িতে গিয়ে বলবো এ ভাই তোরা 3 জনই আয়। 3 জন থেকে 3 জন আসার উপায় 1, 3টা এক জাতীয় থেকে 3টা এক জাতীয় বাছাই করার উপায় 1, সেটাই লিখেছি আমি। তাহলে এই 3টা এক জাতীয় আসার পরে তোমাকে 3টা এক জাতীয়র বাসা বন্ধ করে দিতে হবে, সেই গেট। সেই গেটে আর যেতে পারবা না, কারণ ওখান থেকে ইতিমধ্যে তুমি 3 জনকে নিয়ে চলে এসছো। এইবারে একটা ভিন্ন নেওয়ার ক্ষেত্রে এই বোর্ডে তাকিয়ে দেখো ভিন্ন কয়টা বাড়ি আছে। ভিন্ন বাড়ি আছে 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা থেকে একটা বাড়ি বাছাই করো, তোমার লাগবে যেহেতু একটা, 5C1 into 1। আবারও বুঝাচ্ছি, সি এর বেজে যত তত গুণ করবা, ততটা 1 গুণ করবা। সি এর বেজে যত ততটা 1 গুণ করবা। সো দিস ইকুয়াল টু আসবে 10। এখানে হবে 10 ইন্টু মোট জিনিস বাছাই করেছো 4টা।
চারটা তিনটা আছে তাদের মধ্যে এক জাতীয়, সাজাবা না তুমি? চারটা জিনিস বাছাই করেছিল, টোটাল তিনটা এক জাতীয় বাছাই করেছে, একটা ভিন্ন, তাহলে মোট চারটা জিনিস বাছাই করেছিল 10 উপায়ে, রাইট? এই 10 উপায়ে বাছাই করার পরে তাদেরকে এবারে সাজাবা বিউটি পার্লারে নিয়ে গিয়ে। কত উপায়ে সাজাবা? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, কিন্তু তিনটা আছে এক জাতীয়, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল দিবা না? ওকে, এবার দুটো এক জাতীয়, দুটো এক জাতীয়, তাহলে দুটা করে এক জাতীয় নেওয়ার মতো তোমার দুটা বাড়িতে ঢুকতে হবে। দুটা করে এক জাতীয় নেওয়া যায় এমন দুইটা বাড়িতে তোমাকে ঢুকতে হবে। এইরকম বাড়ি আছে তোমার দুইটা, সেই দুটা বাড়ি থেকে দুটা বাড়ি বাছাই করার উপায় 2C2, দুটা বাড়িতে ঢুকে গেলাম, রাইট? দুইটা বাড়িতে ঢুকে গেলাম, যাওয়ার পরে কি করবে ভাই? এই বাড়িতে ঢুকে যাবে, বলতেছো ভাই তোরা কয়জন এক জাতীয় আছিস? বলছি 3 জন। বলবা যে আমার দরকার 2 জন, তাহলে 3 জন থেকে যে কোনো 2 জন বাছাই করে নিয়ে যান ভাই। ওই বাড়িওয়ালা কি বলবে তখন? ভাই আমার 3 মাস বেটা আছে, তুমি যে কোনো দুটা বেটাকে নিয়ে যাও, রাইট? তিনটা এক জাতীয় জিনিস থেকে দুইটা এক জাতীয় জিনিস বাছাই করার উপায় 1। এবারে এই বাড়ি থেকেও তুমি দুইটা এক জাতীয় বাছাই করার উপায় 1। হোয়াট ইজ দিস? দিস ইজ কাঁচা মরিচ। কিরকম? যে দুইটা বাড়ি ছিল যেখান থেকে এই শর্তটা পূরণ করা যায়। ওকে, সেখানে যাওয়ার পরে প্রয়োজনীয় সংখ্যক জিনিস বাছাই করার উপায় 1 × 1। সো দিস ইকুয়াল টু 1। 2C2 মানে 1, তিনটা 1 গুণ করলে 1, তাহলে এখানে হবে 1 × 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? এবার দুটো এক জাতীয়, দুটো ডিফারেন্ট। এবার আর কথা বলবো না, বুঝলে বোঝো, না বুঝলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দুইটা এলাইক, দুইটা এক জাতীয় নেওয়ার মতো সোর্স আছে দুইটা, যেতে হবে একটাই, তাহলে 2C1, সেখান থেকে দুইটা এক জাতীয় বাছাই করলাম এক উপায়ে। দেখো দুইটা এক জাতীয় নেওয়ার মতো সোর্স আছে দুইটা, এই দুটা বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়িতে ঢুকবো, ঢোকার পরে সেখান থেকে দুইটা এক জাতীয় জিনিস বাছাই করার উপায় 1 ইনটু, এবার দুটা ডিফারেন্ট, একটা বাড়ি তুমি ভাঙে ফেলো, ওই বাড়িতে আর ঢুকো না, তালা মারে দিয়ে আসো, কারণ ওই বাড়িতে গেলে আবার আরেকটা এমনি আসার চিন্তা ভাবনা হবে, তখন তো আবার এই শর্তে চলে আসবে, ঠিক কিনা? ওখানে যাওয়া যাবে না। তাহলে তুমি এই দুটা বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়ি বাছাই করে সেখান থেকে দুইটা এক জাতীয় নিয়ে এসছো, তারপরে ওই বাড়িতে তালা মারি দিবা, ওই বাড়িতে আর ঢুকবা না। এবার বাকি বাড়ি আছে কয়টা? 5টা, লাগবে কয়টা? 2টা, তাহলে 5C2 ইন্টু 1 × 1। অর্থাৎ এবার কি করেছো? দুইটা ভিন্ন বাছাই করার জন্য ভিন্ন বাড়ি আছে 5টা, 5টা বাড়ির মধ্যে যে কোনো দুটা বাড়িতে ঢুকবা, কারণ দুটা ভিন্ন লাগবে তোমার, ঠিক কিনা? 5C2 ইন্টু ওই দুটা বাড়ি থেকে একটা একটা করে জিনিস বাছাই করার উপায় 1 × 1। সো দিস ইকুয়াল টু 5C2 মানে 10, 10 × 2 মানে 20, তাহলে এখানে হবে 20 × 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। একবারে লাস্টেরটা, চারটায় ডিফারেন্ট। এবার আবার ডিফারেন্ট বাড়ি আছে কয়টা? 6টা, 6টা থেকে যে কোনো 4টা বাছাই করার উপায় 4C4, সরি কি বলছি উল্টা পাল্টা। এবার আমার বাড়ি আছে, আমার 6টা ভিন্ন, লাগবে 4টা, 6C4। এবার 4টা 1 গুণ করলে হয়, না করলে হয়। 6C4 মানে কত? 15, রাইট? তাহলে আমাদের আসলো টোটাল 15 × 4 ফ্যাক্টোরিয়াল। এবার যোগ করলে মোট সমাবেশ পাবা, যোগ করলে মোট বিন্যাস পাবা। আর কিছু বললাম না। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হয়েছে? 36 আর 636 46, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ইয়েস, ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো আগে। তসলিমা খাতুন সুমি আইডি থেকে বলছে, সমাবেশ আরেকবার বলেন ভাই। সমাবেশ আরেকবার বলবো ভাই, অবশ্যই বলবো ভাবি। 3টা এক জাতীয়, একটা ভিন্ন। 3টা এক জাতীয় নেওয়ার মতো বাড়ি আছে কয়টা? 2টা। তার মানে তুমি যে কোনো একটা বাড়িতে যাবা, 2C1 উপায়ে, সেটাই লিখেছি। তারপরে একটা যখন ভিন্ন নিবাস, যে বাড়ি থেকে হয় তুমি 3টা M নিবা, নয়তো বা 3টা A নিবা। 2C1 মানে তো 2 উপায়, উপায় 2। এটা তুমি যে দুটা বাড়ি নিয়েছো তা তো না, এটা উপায়। তারপরে তুমি যে কোনো একটা বাড়িতে ঢুকে 3টা এক জাতীয় বাছাই করার উপায় হবে 1। এবারে একটা ভিন্ন, তাহলে 5টা ভিন্ন আছে যে, তুমি এইরকম চিন্তা করো তো,
তুমি তো এমনি ফিলিংস বললেও হয়। 3টা এম, একটা এ, একটা ক্ষেত্র, 3টা এক জাতীয়, একটা ভিন্ন। 3টা এম, একটা এ, একটা ক্ষেত্র, 3টা এম, একটা ও, 2টা ক্ষেত্র, 3টা এম, একটা এইচ, 3টা ক্ষেত্র, 3টা এম, একটা ডি, 4টা ক্ষেত্র, 3টা এম, একটা এন, 5টা ক্ষেত্র। তাহলে এম দিয়েই 5টা, তাহলে এ দিয়েও তো 5টা হবে, 5 5 10টা। আরে আল্লাহ, কত সুন্দর একটা জিনিস। হ্যাঁ, কি ক্লিয়ার তো? এবার ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার তোমাদের আমি বাড়ির কাজ দিব। হ্যাঁ, লেখো। তাহলে তোমরা বাড়ি থেকে আজকে কিন্তু এগুলো অ্যান্সার করে দিবা আমাকে। লেখো ডিভাস্টেশন। ডিভাস্টেশন শব্দটা লেখো। তার এক্সামিনেশন দিয়েছি, ম্যাথমেটিক্স দিয়েছি, ডিভাস্টেশন, তারপরে মোহামেডান দিয়েছি, তাই না? ডিভাস্টেশন, তারপর লেখো প্রফেসর। প্রফেসর শব্দটি দিলাম। তারপরে লেখো আইডেন্টিটি। আইডেন্টিটি, তারপরে লেখো পার্টিকুলার। পার্টিকুলার, তারপরে লেখো ডিসক্রিপশন। ডিসক্রিপশন, তারপর লেখো ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এই কটা থেকে 4টি করে বর্ণ নিয়ে, এই কটা শব্দ থেকে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ এবং বিন্যাস। 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ ও বিন্যাস। মোট সমাবেশ ও বিন্যাস, এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আরও দিচ্ছি আমি। অ্যালজেব্রা, আবাহনী, আমেরিকা, তারপরে আচ্ছা 4টা করে বর্ণের এখানে আরও লেখো। 4টা করে বর্ণের এখানে লেখো থিসিস, এটা পরীক্ষায় এসছে একবার। ডিগ্রি, এগুলো 4টা করে বর্ণ। হ্যাঁ, ডিগ্রি, এগুলো থেকে 4টা করে বর্ণ নিয়ে, আর এগুলো থেকে 3টা করে বর্ণ নিয়ে মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা নির্ণয় করে দেবা। ঠিক আছে, 4টা করে বর্ণ, আর এগুলো থেকে নিয়েছি 3টা করে। কে ক্লিয়ার? তোমরা কি বুঝেছ? এগুলো থেকে 3টা করে বর্ণ নিয়ে, ওইগুলো থেকে 4টা করে বর্ণ নিয়ে। ক্লিয়ার? পার্টিকুলার, ও পার্টিকুলার, সরি, এখানে পার্টিকুলার হবে। হ্যাঁ, পার্টিকুলার, সরি, পার্টিকুলার। শোনো, তোমাদের মোটামুটি এই যে তোমাদের বিন্যাস সমাবেশ সংমিশ্রণ, এটা হলো আরও ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে মাথায়। আমি গতকালকে তোমাদের যে গ্রুপগুলো খুলেছি সেগুলো ডিটেল একটু বলিনি। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আমার কাছে ফুল কোর্সে ভর্তি আসো, রাইট, ফার্স্ট ইয়ারে যারা ফুল কোর্সে ভর্তি আসো, তারা সরল লেখা চ্যাপ্টারে প্রবেশ করার আগে তোমরা অনেকেই কিন্তু কালকে না বুঝে সরল লেখার চ্যাপ্টারেও তোমরা রিকোয়েস্ট দিয়েছো, আমি দেখেছি রাত্রে, ওইগুলি এখনও অ্যাকসেপ্ট করিনি। তোমাদের সরল লেখার চ্যাপ্টারে কখন রিকোয়েস্ট দেবা? যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ফুল কোর্সে অ্যাপ্রুভাল পাইছো। তাহলে সর্বপ্রথম কথা, আগে ফার্স্ট ইয়ারদের জন্য বলি, এটাও বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, যারা ফার্স্ট ইয়ারে ফুল কোর্সে ভর্তি আসো, তারা সর্বপ্রথম আমার
এই গ্রুপে জয়েন দিবে যে ফুল কোর্সের, মানে ফুল কোর্সের যে গ্রুপ আছে, ফুল কোর্সের যে গ্রুপ আছে সেই গ্রুপে ফার্স্ট ইয়ারদের জন্য। তাহলে ফুল কোর্সের গ্রুপে আগে তোমাকে জয়েন হতে হবে। এখানে মেম্বারশিপ যখন তুমি পাবা, অ্যাপ্রুভাল না পাওয়া পর্যন্ত তুমি ওখানে আর জয়েন দিবা না। যেদিন অ্যাপ্রুভাল পাবা সেদিন তুমি ওই সরল লেখার চ্যাপ্টারের ওই গ্রুপে জয়েন দিবা, রাইট? আগে ফুল কোর্সের গ্রুপে জয়েন দিবা। কারণ এটা আমি এবারই মানে করতেছি কষ্ট করে, কারণ এর আগে আমি এটা বুঝিনি। ফুল কোর্সে তোমাদেরকে যখন আমি অন্তর্ভুক্ত করে নেব, এর পরবর্তী যতগুলো চ্যাপ্টার আমরা শুরু করব, নতুন নতুন গ্রুপ করব, আমি এই গ্রুপটাকে ওই গ্রুপের সাথে লিঙ্ক করে দেব। তখন ওই গ্রুপে যখন তোমরা রিকোয়েস্ট দেবা না, অটোমেটিক্যালি ওখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। মানে ওখানে আর কোনো প্রকার ওই প্রশ্নের অ্যান্সার করতে হবে না, মানে মেম্বারশিপ প্রশ্নের অ্যান্সার করতে হবে না। তাহলে ফুল কোর্সে ঢোকার ক্ষেত্রে তোমার মেম্বারশিপ কোশ্চেনের প্রয়োজন আছে। তাহলে এখানে মেম্বারশিপ কোশ্চেন লাগবে, মেম্বারশিপ কোশ্চেন লাগবে, এটা লাগবে। মেম্বারশিপ কোশ্চেন যদি কেউ না দেও, আরেকটা কথা বলে রাখি, তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে এই একটা মানে গ্রুপে ঢোকার পরে সে ইনভাইট করতেছে হাজার হাজার স্টুডেন্টদেরকে। আমি সাবধান করে দিলাম, কেউ যদি এইরকম ইনভাইট করে তাকে আমি ব্লক করব, তাকে আর জীবনে আমি ওই গ্রুপে ঢুকতে দেব না। এটা ওয়ার্নিং দিয়ে দিলাম তোমাদেরকে, আমি বারবার বলছি কিন্তু, ঠিক আছে? মানে অত দরদ দেখানোর তোমার প্রয়োজন নাই, যার প্রয়োজন আছে সে তোমার এই গ্রুপে আসবে, ঠিক আছে? আর মানে একজন মানে মেম্বারশিপ হওয়ার পরপরই সে 50-60 জনকে ইতিমধ্যে ইনভাইট করে ফেলেছে, এবং ওই 50-60 জন কি করেছে জানো? মেম্বারশিপ কোশ্চেন না দিয়ে ওদেরকে ইনভাইট করে ফেলেছে। বিরক্ত না একটা? তাহলে ফুল কোর্সে ঢুকবা মেম্বারশিপ কোশ্চেন অ্যান্সার করে। ফুল কোর্সে আমি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল দিব না ততক্ষণ পর্যন্ত ওয়েট করবা তোমরা। অ্যাপ্রুভাল একবার পেয়ে নাও, তারপরে দেখো কত সুন্দর হয়। এর পরের স্টেপ হচ্ছে তুমি স্টেট লাইনের এই গ্রুপে ঢুকবা। স্টেট লাইনের গ্রুপে মানে তুমি মেম্বারশিপ কোশ্চেন লাগবে না, জাস্ট এই গ্রুপে যেয়ে তুমি হচ্ছে জয়েন দেবা, তাহলেই হবে, লাগবে না। কি আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? তাহলে এইটাতে মানে আগে রিকোয়েস্ট দেবা না যতক্ষণ পর্যন্ত তুমি এখানে অ্যাপ্রুভাল না পাইছো। এখানে যেদিন অ্যাপ্রুভাল পাবা সেদিন তুমি এখানে দিবা, রিকোয়েস্ট দিবা, ঠিক আছে? এখানে যে ফেসবুক আইডি ব্যবহার করে অ্যাপ্রুভাল পাইছো, এখানেও সেই ফেসবুক আইডি ব্যবহার করেই তোমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, নইলে তোমার রিকোয়েস্ট কোনোদিনও অ্যাকসেপ্ট হবে না, এটা মনে রাখো। অর্থাৎ এই ফুল কোর্সে যে ফেসবুক আইডি ব্যবহার করে তুমি অ্যাপ্রুভাল পাইছো, সেই আইডিটাই এখানে ব্যবহার করতে হবে। কি এবার ক্লিয়ার? হ্যাঁ, সরলরেখা চ্যাপ্টারটা যে কত বড়, এই যে মনে করো অনেকে বলেছে তোমাদের মানে বাইরের স্টুডেন্টরা যারা ভাই 500 টাকা কোর্স ফি করেছেন, তোমরা একটা চিন্তা করেছো একটা সরলরেখা, কিন্তু একটা সরলরেখা চ্যাপ্টার না, একটা সরলরেখার ভিতরে টোটাল চ্যাপ্টার আছে 60টা, ঠিক আছে? টোটাল চ্যাপ্টার আছে 60টা, এই যে 60টা চ্যাপ্টার, 20টা ক্লাস নিতে হবে, 20টা ক্লাসেরও বেশি নিতে হতে পারে, রেগুলার ক্লাস দিয়েছি, ঠিক কিনা? অতএব তোমাদের দায়িত্ব এরকমভাবে তোমাদের এই নিউজগুলো তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে পৌঁছে দেওয়া, যারা আমার কাছে পড়ে না, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে তাদের কাছে পৌঁছে দেওয়া, এইটুকু তোমাদের প্রতি শুধু অনুরোধ, বাকিটা আমি দেখে নিব। আর যারা তোমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, যদি মনে হয় যে সরলরেখা চ্যাপ্টার আমরা আবার রিভিশন করব, সেক্ষেত্রে তোমাদেরকে 300 টাকা করে পেমেন্ট করতে হবে, সেটা তোমাদের ওখানে আমি গ্রুপে উল্লেখ করে দিয়েছি, নোটিশে উল্লেখ করে দিয়েছি। এতে কোনো এক্সকিউজও করার দরকার নাই, যার মনে হবে আসবে, যার মনে হবে না আসবে না। ফেসবুকে পেজে বা গ্রুপে কোনো কমেন্ট করারও প্রয়োজন নাই যে ভাই আমাদের বিষয়টা একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। বহুত লক্ষ্য করেছি, বহুত খেয়াল করেছি, পড়ালেখার জন্য এতটুকু খরচ করতে পারবা না, অথচ কত আজেবাজে কাজে তুমি হচ্ছে খরচ করে বেড়াচ্ছ, ঠিক কিনা? অতএব পড়ালেখা করতে হলে কিছুটা একটু খরচ করো, ঠিক কিনা? এতে তোমার খুব বেশি ক্ষতি হবে না, একটু বিলাসিতা কম করো। তুমি যদি প্রত্যেক দিনের বিলাসিতা থেকে কিছু টাকা বাঁচিয়ে এই মানে পড়ালেখার জন্য ব্যয় করো, এই পড়ালেখা তোমাকে একদিন অবশ্যই প্রতিদান দিবে, অবশ্যই তোমাকে ফিডব্যাক দিবে, ঠিক আছে? সুতরাং এইটা নিয়ে আর কোনো কথা যেন না হয় মানে ফেসবুক গ্রুপে আর কি, যে যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, সেকেন্ড ইয়াররা তো ফার্স্ট ইয়ারে আমি সরলরেখা করাইছি। যদি তোমার মনে হয় যে না আমি আবার এটা, তোমার সুযোগ আছে যেহেতু, সময় আছে যেহেতু, বসে আসো, বোরিং ফিল করতেছ, এই জন্য এই চ্যাপ্টারটাকে অনেকবার তুমি রিভিশন দিয়ে নিতে পারো আর কি।
আবার তোমরা তো জানো যে আমি প্রত্যেক বছরই পড়ার স্টাইল চেঞ্জ করে দিই। গতবারে সরল লেখা হয়তো বা যেভাবে পড়াইছি এভাবে হয়তো এবারে হয়তো বা সেইভাবে নাও পড়াতে পারি, এটা হতে পারে। ঠিক আছে, অতএব সেকেন্ড ইয়ারে যারা আছো তারা যদি সরল লেখা চ্যাপ্টারে অংশগ্রহণ করতে চাও তাহলে ওই যে পার্সোনাল বিকাশ নাম্বার থেকে অথবা রকেট নাম্বার থেকে, পার্সোনাল নাম্বার থেকে সেন্ড করবা। তোমরা নাকি অনেকে আমার এই যে বহুপদী চ্যাপ্টারে ঢোকার জন্য টাকা পাঠাতে গিয়ে দেখেছো এজেন্ট নাম্বার থেকে টাকা ঢুকছে না। আসলে আমার লিমিট শেষ হয়ে গেছে। এজেন্ট নাম্বারে পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করতে হবে, পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করতে হবে। অর্থাৎ মোটামুটি তোমাদের সবারই যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে বা রকেট অ্যাকাউন্ট থাকে সেটা হলে সুবিধা। পার্সোনাল থেকে সেন্ড অ্যামাউন্ট যায় আর কি, সেন্ড মানি করলে কোনো সমস্যা হয় না। অতএব এরপরে কেউ যেন আমাকে ফোন দেও না জ্বালায় যে ভাই আপনার লিমিট শেষ, টাকা সে ঢুকছে না, এটা না, তোমরা পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করবা। ঠিক আছে, এটা করলেও হবে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো। ঠিক আছে। যারা পড়ে না তাদের কি সরলরেখার জন্য 300 টাকা দিতে হবে? না, বাইরের যারা স্টুডেন্ট, আমার কাছে যারা অফলাইনে ভর্তি আসো সেকেন্ড ইয়ারের, তারা কেবলমাত্র 300 টাকায় সরলরেখা চ্যাপ্টারে ঢুকতে পারবে। আর যারা শুধু অনলাইন কোর্স, যেমন ঢাকার কেউ আছে আমার কাছে অনলাইন কোর্সে, তাকে সরলরেখার জন্য 500 টাকা দিতে হবে। ঠিক আছে, এই আর কি। খোদা হাফেজ।